সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনারা সাধারণত আপনাদেরই বিভিন্ন ধরনের ইমিগ্রেশন, ফ্যামিলি, লিটিগেশন সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব এবং সাম্প্রতিক সময়ে আইন বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আপনারা পেয়ে থাকেন, আপডেট পেয়ে থাকেন। পাশাপাশি আমরা চেষ্টা করি সাম্প্রতিক সময়ের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য, যে আলোকপাত থেকে আপনারা আমাদের কমিউনিটি উপকৃত হয়। এইসব নিয়েই এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আয়োজন জনপ্রিয় টিভি প্রোগ্রাম আইন ও অধিকার। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছেন বরাবরের মতো আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটি অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ, যিনি দীর্ঘদিন থেকে বাঙালি কমিউনিটিকে আইন সেবা দিয়ে যাচ্ছেন। তিনি হচ্ছেন আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি একাধারে একজন সলিসিটর ব্যারিস্টার এবং যিনি জেকা সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আমরা আজকে একটা শুভ সংবাদ দিয়ে আমাদের আজকে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে এনটিভি বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে দীর্ঘ লম্বা 17 বছর অতিক্রম করে ইউরোপ সহ 3রা জুলাইতে এনটিভি 18 বছরে পদার্পণ করছে। আমরা এনটিভিকে ইউকে কমিউনিটি এবং বিশ্ব কমিউনিটির পক্ষ থেকে এনটিভির এই যে সার্বিক সেবাকে আমরা স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি এনটিভি এবং এনটিভি ইউরোপ সর্বদা এই কমিউনিটি সেবায় অগ্রজ থেকে সামনে থেকে সেবা দিয়ে যাবে। এই শুভকামনায় আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। প্রিয় দর্শক, আমরা আবারও একটু রিক্যাপ করতে চাই যে ইউকে এবং সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে যে প্যান্ডামিক কোভিড-19 চলছে, সেই কোভিড-19 আমরা আশা করছি আপনারা অত্যন্ত ধৈর্য এবং সাহসের সাথে এই কোভিড-19কে মোকাবেলা করছেন। পার্টিকুলারলি আমরা আজকে গুড নিউজ আরও দিতে চাই। আমরা গত এক সপ্তাহ থেকে অবজার্ভ করছি বাংলাদেশে লাইফ সাপোর্ট, অক্সিজেন, প্লাজমা, অন্যান্য যে সাপোর্টগুলো দেওয়ার কথা কোভিড-19-এ, সরকার অত্যন্ত আগ্রহী হয়ে সেই সেবাগুলো দিচ্ছেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই সেবা এগিয়ে আসছেন। এজন্য আমরা এই দুর্যোগকালীন সময়েও বাঙালি কমিউনিটি এবং বাংলাদেশে যারা আছেন এবং কোভিড-19কে ফেস করছেন তাদের আমরা উত্তরোত্তর আরোগ্য কামনা করছি। আমরা আশা করছি বাংলাদেশ অচিরেই এই দুর্যোগকালীন সময় অতিক্রম করবে। প্রিয় উপস্থিতি, আমরা আর দেরি করব না, আমরা চলে আছি আমাদের আজকের অতিথির কাছে। আমরা রাজা ভাই, কেমন আছেন আপনি? ভালো, তুমি কেমন আছো? এই তো মোটামুটি আমরা আছি ভালো। কোভিড নিয়ে আপনার একটু অবজারভেশন ইউকে একটু দর্শকের কাছে একটু নাম্বার জানা ভিক্ষা করছি। আমরা অনুষ্ঠান একটু দেরিতে শুরু হয়েছে বলে জি ঠিক টাইমে শুরু করা উচিত ছিল, বাট অনেক বাচ্চার কারণে সম্ভব হয় নাই। কোভিড-19 আমরা ব্রিটেনে যেটা দেখছি যে আমরা মোটামুটি মনে হচ্ছে যে প্যান্ডেমিকটা কাটিয়ে উঠছি এবং আমরা জানি যে আগামী সপ্তাহ থেকে 1 মিটার 2 মিটারের জায়গায় 1 মিটার ডিস্টেন্স হবে এবং আমরা দেখবো যে অনেক রেস্টুরেন্ট, এমনকি সেলুন, তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি দীর্ঘদিন চুল কাটাতে পারিনি, তো অনেকটা হিপ্পি একটা অবস্থা হয়ে গেছে। আশা করব আমি লাকি, কিন্তু এই ক্ষেত্রে আমার তো চুল কাটাতে বেশি হয় না আর কি। তুমি এই দিক থেকে লাকি, তোমার অনেক পয়সা সেভ হচ্ছে। এই দেশে যেমন সেলুনে গেলে যেটা খুব ব্যয়বহুল, যাই হোক চুল আসছে, এটার জন্য আল্লাহর কাছে কোটি কোটি ধন্যবাদ আপনাকে। যাই হোক আর কি, যেটা বলছিলাম যে কোভিড-19 মনে হচ্ছে যে ব্রিটেনে আমরা মোটামুটি অতিক্রান্ত হয়ে গেছে। তবে আবার এই যত জনগণ বাইরে আসবে এরপরে কি কোনো সেকেন্ডারি কোনো হবে কিনা, অ্যাটাক হবে কিনা আমরা জানি না। আশা করছি হয়তো হবে না, অনেক আশঙ্কা করছি। তো সবাইকে আমরা সাবধানে থাকার জন্য বলবো। বাংলাদেশেই কিন্তু আমরা জানি যে প্রায় 1.5 লাখের কাছাকাছি লোক আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা 1,500-এর উপরে। যদি পার্সেন্টেজ হিসাবে এটা অনেক কম, ব্রিটেনেই কিন্তু অনেক হাই পার্সেন্টেজ আমরা দেখতে পেয়েছি। দুঃখিত। একটা জিনিস একটু যেহেতু আমরা আজকে ল প্রোগ্রাম রান করছি, আমরা দেখছি যে অনেক গতকালকে একজন বিচারক, আমার মনে হচ্ছে জজ, আমাদেরই বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন ছাত্র, উনি ইন্তেকাল করেছেন এবং শুধু তাই না, আরও বেশ কয়েকজন আইনজীবী গত কয়েকদিনে আমরা দেখেছি আক্রান্ত হয়েছেন এবং অনেকে মারাও গেছেন। তো এই জন্যে আসলে সবচেয়ে বড় কথা কি, যেটা তো তুমি আমার সাথে সাক্ষ্য আছো, যে আমরা সেই ফেব্রুয়ারি থেকে কিন্তু বারে বারে কোভিড নিয়ে আমরা প্রতিটা অনুষ্ঠানে কিন্তু বলে গেছি ব্রেক হওয়ার আগে।
কিন্তু সেই হিসেবে আমরা যেটা জানি যে এখন পর্যন্ত এটা কিভাবে রোগটা ছড়ায়, কিভাবে রোগটাকে প্রতিকার বা প্রতিরোধ করা যায় এ ব্যাপারে কিন্তু কোনো সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি। এই যে আমরা 2 ফিট থেকে 2 মিটার থেকে 1 মিটারে আসছি, তাহলে কি আমরা বলবো যে আগে 2 মিটারের দরকার ছিল না? ছিল না। তো এই জিনিসগুলি কিন্তু আমি বুঝতে পারছি না। আবার যেমন এই যে মাস্কের কথা বলা হচ্ছে, আমরা এখন ট্রান্সপোর্টের পাবলিক ট্রান্সপোর্টে আমরা এটা ব্যবহার করছি, এটা বাধ্যতামূলক হয়েছে। আবার সেদিনকে দেখলাম একজন সায়েন্টিস্ট বলছেন যে এতে নাকি 5%ও প্রতিরোধ হয় না। জি। তো এই জন্য আমি যেটা বলবো যে একটা বিরাট যেটা হচ্ছে যে এই যে ইনফরমেশন গ্যাপ, ইনফরমেশন যে হাইড করে রাখা হচ্ছে, সেটার জন্য কিন্তু অনেক ধরনের সন্দেহ দেখা দিচ্ছে। জি। এবং এই যে আমরা জানি যে মৃত লোকের কাছ থেকে কিন্তু এই কোভিড ছড়ায় না। তাই যদি হয়, প্রাইমারিলি কিন্তু আমরা এটা নিয়ে খুবই অরিড ছিলাম। মৃত লোকের কাছ থেকে যদি না ছড়ায়, তাহলে কেন তাদের জানাজা বা তার শেষকৃত্যে আমরা অংশগ্রহণ করতে দিচ্ছি না? জি। তো এটাগুলো কিন্তু দেখো, এটা কিন্তু একটা প্যানিক ক্রিয়েট করা হচ্ছে। আজকে মানুষ মারা যাচ্ছে, আপনজনকে শেষ বিদায় দেওয়ার জন্য আত্মীয় স্বজন আসতে পারছে না। রাজু ভাই, আমরা আপনার কাছে এই বিষয় নিয়ে আবার আমরা কল নিতে হবে, আমরা একটু দুটো কল নিয়ে নিচ্ছি, 3টা কলার আছে, আবার আমরা এটা নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের প্রথম কলার নিচ্ছি। কে আছেন লাইনে? হ্যালো কলার। হ্যালো কলার, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভাই ভালো আছি, আপনারা ভালো আছেন? জি জি, ধন্যবাদ খুব আপনাকে। সুন্দর একটা প্রোগ্রাম, ধন্যবাদ। আমার খুব ভালো লাগে। আমার 2টা কোয়েশ্চেন আছে, 20টাও সব গেছে, আমি বুঝতাম আর কি। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হলো কি, আমি 80% আমার অ্যাপ্লাই করা হয়েছিল 2000 এপ্রিলও করা হয়েছিল, বাট আবও আমি পাইছি না, বুঝছেন? বাট আমি অ্যাকাউন্টেন্সের লগে যোগাযোগ করলাম, হয়েছে ফলো করা হয়েছে, বাট কোম্পানি নট রিচেবল বাদে হয়েছে, অ্যাপ্লিকেশন করছে, বসরা হয়েছে, বছর ওকে ওইব ফোন করছে, ফোন করবো হয়েছে মাসিদ, বুঝছেন? আমি আপনার কথা বুঝতে পারিনি। আপনি কি আপনার জন্য আপনার বস ফার্লো স্কিমে অ্যাপ্লাই করেছে? তো এটা তো আপনার খুব তাড়াতাড়ি, এটা তো 1 সপ্তাহের মধ্যেই আপনার চলে আসা উচিত। জি না, আসে নাই। ওনারা বলতেছে ওনার কোম্পানি নট এলিজিবল, বাট কোম্পানি সবটা ঠিক আছে, চিনি। ভাইয়া শোনেন, আমরা তো যেহেতু নিজেদের, কারণ আমাদের নিজেদেরই অফিসে অনেক স্টাফ ফার্লোতে আছে। এটা হচ্ছে যে যদি আপনি যদি পেরোলে থেকে থাকেন, কারণ এই পয়সাটা আসবে, আমি পেরোলে আছি, আমি চার্জ তো মারলাম। শোনেন, কথা শোন ভাইয়া, এই পয়সাটা আসবে HMRC থেকে। অতএব এখানে আপনি যদি পেরোলে থেকে থাকেন, আপনাকে ফার্লো যদি আপনাকে দেওয়া হয় এবং HMRC কে জানালেই 1 সপ্তাহের মধ্যে এই পয়সা না আসার কোনো কারণ নাই। আমি যদি HMRC চুকাই জনাব, আমার কি কোনো প্রবলেম হবে যদি HMRC করে আমার টাকাটা অ্যাপ্লাই করা হয়েছে নি? আমার কথা হচ্ছে আপনি এখানে খোঁজ নিয়ে দেখেন যে আপনি আদৌ পেরোলে আসেন কিনা এবং আদৌ তারা আপনার জন্য ট্যাক্স পেমেন্ট করে কিনা। কারণ আমার বলতে চাচ্ছি যে এটা না দেওয়ার কোনো কারণ নেই, কারণ পয়সাটা আপনার বসের কাছ থেকে আসবে না, পয়সাটা আসবে HMRC থেকে। তো HMRC তে যদি আপনার ঠিক মতো পেমেন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার HMRC অটোমেটিক্যালি আপনাকে ক্রেডিট করবে। এমনও হতে পারে যে আপনাকে হয়তো 6 মাস বা 9 মাস তারা হয়তো আপনার জন্য কোনো ট্যাক্সও পেমেন্ট করেনি। জি ভাইয়া, জি বলুন, আমরা শুনছি আপনাকে। 2 নম্বর কোয়েশ্চন হলো, আমি ইনডিফিনিটলি বলে অ্যাপ্লাই করলাম, আমি 2019ও থেকে ট্যাক্স মারিয়ে গেলাম, তখন যদি আমি আওয়ার কমাইলাই তো কোনো সমস্যা হইব না আমার? ভাই আপনি কি কোন গ্রাউন্ডে আপনি ইনডিফিনিটলি? আমি ইনডিফিনিটলি বলে করলাম। আপনি কোন গ্রাউন্ডে? আপনি কি ব্রিটিশ কারোর স্পাউস? জি জি, সেক্ষেত্রে আপনাকে 18,600 ইনকাম দেখাতে হবে। জি আমি দেখাইছি অলরেডি, আমার ফিঙ্গারপ্রিন্টও শেষ, সবটা শেষ, বাট আমি যখন আওয়ারটা কমাইলাই, আপনি আওয়ার কমাইলেও যদি আপনি 18,600 ইনকাম করেন, আপনি বা আপনার ওয়াইফ মিলে, তাহলে এটা আওয়ারের পরে ডিপেন্ড করে না। কেউ যদি খুব হাইলি পেড জবে যায়, যেখানে আওয়ারলি ধরেন সে 100 পাউন্ড করে সে ঘন্টায় পায়, সেখানে তো খুব কম ঘন্টা কাজ করলেও তার আর 18,600 হয়ে যাবে। তারা যেটা করবে, যেটা আমরা এর আগের অনুষ্ঠানে বলেছিলাম, যে যদি আপনি কোভিড-19-এর কারণে, করোনার কারণে আপনি এই 3 মাস কাজ করতে না পারেন, তারা কি করবে, গত মার্চ থেকে পিছনে 6 মাস, মানে সেপ্টেম্বর টু মার্চ, তারা দেখবে আপনার 6 মাসের ইনকাম কত আছে। ধন্যবাদ কলার আপনাকে। রাজা ভাই, আপনি
যে কথাটা আগেও বলেছে, আমরা একটু দর্শকদের স্বার্থে একটু রিক্যাপ করছি। সেটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বা আমরা যেটা বলি নর্ম হচ্ছে অ্যাপ্লিকেশনের 6 মাস আগে আমরা অ্যাকাউন্টস মেনটেন করি। যেহেতু অ্যাকাউন্ট মেনটেন্স করতে হলে আপনাকে অনেক ট্যাক্স দিতে হচ্ছে, অনেক কিছু মেনটেন করতে হচ্ছে। এটা কিন্তু আমাদের একটা প্র্যাকটিসে হয়ে গেছে সামহাউ। কিন্তু আমি এর আগে অনেকবারই বলেছি যে এটা কিন্তু কখনো এমন না অ্যাপ্লিকেশন করার পরে স্পাউস এসে করার সাথে সাথে আমি বেনিফিট চলে গেলাম, তা কিন্তু নয়। জি, এটা হচ্ছে যে ওই পুরো সময়টাই মোরালেস তুমি ইনকামে থাকবে, কিন্তু এটা স্যাম্পলিং এর জন্য। জি, এটা স্যাম্পলিং এর জন্য আমি 5 বছর 3 বছর 2 বছর না দেখে আমি লাস্ট 6 মাস দেখবো। জি, 6 মাসে যদি তোমার জব থাকে তাহলে একটা কনসিস্টেন্সি ধরে নিয়ে আমি এটা ডবল করছি তো, কারণ আমি তো 6 মাসে তো আর 8,600 ইনকাম হচ্ছে না, জি না, ইনকাম হবে 9,300। জি, এটাকে ডবল করে ধরে নেওয়া হচ্ছে যে এইটা তোমার ইনকাম ছিল বা এটা তোমার ইনকাম হবে, তোমার প্রজেক্টেড ইনকাম হবে এটাই। জি, কিন্তু এই যে যদি কেউ করে যে আমি 6 মাস ঠিক আগে পর্যন্ত বেনিফিটে থাকলাম এবং ঠিক 6 মাস আগে আবার আমি ফুল টাইম জবে গেলাম, সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক আছে। হোম অফিস যদি HMRC থেকে তারা খোঁজ নেয়, তারা যদি জানতে পারে, তাহলে কিন্তু তারা বলবে যে আগের ইনকামটা ছিল ইনফ্লেটেড ইনকাম, জি, জেনুইন ইনকাম না। আমি জানি যে এই গ্রাউন্ডে বেশ কয়েকটা ভিসা কিন্তু এর আগে রিফিউজ হয়েছে। সাপোজ যদি এরকম একটা বিষয় রিফিউজ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেন্টের কি করণীয় থাকে তখন? সে হয়তো অ্যাপিল করবে, অ্যাপিল করলেই তার বিরুদ্ধে এই যে একটা অভিযোগ আনলো ইনফ্লেটেড ইনকাম, জি, এই অভিযোগ তাকে দেখাতে হবে। যদি দেখা যায় যে গত 2 বছরের মধ্যে আমি কখনোই ইনকামটা করি নাই, হ্যাঁ মানুষের আপস অ্যান্ড ডাউনস আসছে, জি, কখনো চাকরি থেকে চাকরি চলে যাবে, দেখা যাচ্ছে যে আগের জবই তিনি ছিলেন, আগে উনি করছিলেন 40 ঘন্টা, এখন সাথে সাথে কমায় করলেন 16 ঘন্টা করে উনি বেনিফিটে চলে গেলেন। সেক্ষেত্রে তারা মনে করতে পারে যেটা ইনফ্লেটেড ইনকাম ছিল, এবং সেক্ষেত্রে কোর্টে গেলেও সহানুভূতি হয়তো পাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা, যেহেতু এখানে অভিযোগটা আনা হচ্ছে সাম সর্ট অফ মিসরিপ্রেজেন্টেশন বা ফ্রডের, যেটা কিন্তু খুব কঠিন একটা অভিযোগ। সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হিউম্যান রাইটস থেকেও হয়তো প্রোটেকশন পাওয়া যায় না, কারণ হিউম্যান রাইটস একটা বড় জিনিস, কিন্তু দেয়ার শুড নট বি এনি কাউন্টারভেলিং ফ্যাক্টর। তোমার বিরুদ্ধে কোনো চারিত্রিক কোনো মানে অসদাচরণের কোনো ক্যারেক্টার ইস্যুতে যেটা সেখানে প্রায়োরিটি হিসেবে প্রায়। প্রিয় দর্শক, আমরা পয়েন্টটা নিয়ে আসছি, এর জন্য আমরা আশা করছি যে এই আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন, এবং যারা অলরেডি এখন হয়তো আজকে থেকে কোনো একটা প্ল্যান করছেন যে সামনে আপনি অ্যাপ্লাই করবেন 6 মাস 1 বছর পরে, আমরা আশা করব আমরা আমাদের বিজ্ঞ আজকে যে অতিথি আছেন উনি যেভাবে বক্তব্যটা রেখেছেন, এই বক্তব্য থেকে আপনারা, এই পরামর্শ থেকে আপনারা অবশ্যই আপনাদের উপকৃত হবেন, এটা আমরা আশা করছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আরেকটু কথা এখানে বলা দরকার প্রাসঙ্গিক, আমার মনে আছে গত অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে প্রায় শুনি আমাদের অনেক ভাইয়েরা ফোন করে বলেন আমি ইনকামটা দেখিয়ে দিচ্ছি বা দেখাচ্ছি। এখানে দেখানোর কোনো ব্যাপার নেই, ইনকামটা জেনুইনলি হতে হবে। শো করে দিলাম, দেখাই দিলাম, এটা তো তার এক ধরনের ফ্রড হচ্ছে, এবং এটা নিয়ে আমার এর আগেও কিন্তু হুঁশিয়ারি করেছিলাম। আপনি কোনো একটা প্রোগ্রাম বলছিলেন, আমার যেটা খেয়াল পড়ে সেটা হচ্ছে যে এর আগে যে অনেক সময় এরকম কোনো একটা বিষয় হলে দে মাইট কল, এবং আমি আরেকটা দুই জায়গায় আমরা একটু দেখেছি যে এরকম হয় যে হোম অফিস এখন কিন্তু তাকে ইন্টারভিউ কল করতে পারে, ইন্টারভিউতে কল করতে পারে, সেখানে যেখানে যিনি কাজ করেছেন সেখানে তারা ভিজিট করতে পারে, আনঅ্যানাউন্স ভিজিট, সেখানে ফোন করতে পারে, প্রায় করে। আমরা জানি ইস্ট লন্ডনের বেশ কয়েকটা বিজনেস প্রেমিসেস তারা কিন্তু ভিজিট করেছে, এবং দেখা গেছে যে যেদিনকে কাজ করার কথা ওই দিন কিন্তু স্পন্সর ওখানে কাজ করে, ওখানে উনি ছিলেন না। এবং আরও যেটা মজার ব্যাপার যে সেই যে বিজনেস প্রেমিসেসে ওনার কাজ করার কথা সেখানে কিন্তু তার কোনো সহকর্মী তাকে চিনতে পারেননি। জি, ধন্যবাদ রাজা ভাই। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে। হ্যালো কলার, কে আছেন লাইনে? আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো, জি কলার আমাদের শুনছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। ভাই ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার 3-4টা প্রশ্ন ব্যারিস্টার সাহেবের কাছে। জি শুনছি ভাইয়া, বলেন আপনি। হ্যাঁ, আমি ইউরোপিয়ান সিটিজেন। জি, আমি পার্মানেন্ট রেসিডেন্ট করছি, সেটেলমেন্ট করছি। জি জি শুনছি শুনছি ভাইয়া, একটু এখন আমার ওয়াইফ, জি বলেন, আপনি একটু সংক্ষেপে বলতে হবে আর কি, আমাদের সময় বাঁচানোর জন্য। ঠিক আছে। জি, আমার ওয়াইফকে দেশে আনতে হলে আমি কোন আইন ফলো করব? আমি ইউরোপিয়ান আইন না ব্রিটিশের আইন? আমার সেটেলমেন্ট করছি। আপনি এখনো যেহেতু আপনি সেটেলমেন্ট করেছেন, কিন্তু তারা একটা এক্সাম্পশন করেছে, যদি আপনি ইইউ এর গ্রাউন্ডে যদি আপনি সেটেলমেন্ট করেন তাহলে আপনি ওয়াইফকে আনার জন্য আপনি চাইলে স্টিল আপনি ইউরোপিয়ান লর আশ্রয় নিতে পারবেন।
তো আমি বলবো আপনি ইউরোপিয়ান লর আশ্রয় নিলে আপনি জানেন যে আপনার ওয়াইফের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট করা লাগবে না, মেনটেন্যান্স দেখানো লাগবে না, শুধুমাত্র সম্পর্কটা প্রুভ করতে হবে যে উনি আপনার স্ত্রী এবং আপনাদের মধ্যে যোগাযোগ আছে, কন্ট্যাক্ট আছে, বিয়েটা জেনুইন, রিলেশনশিপটা এখনও সাবসিস্ট করছে। এটা হলেই কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে। আমি আপনাকে আগেই জন্য আপনি এই অ্যাপ্লিকেশনটা করে দেন। পার্ট টাইম কাজ হলেই তৈব ভাইয়া, যেটা আমি আপনাকে আগেই বলেছি, যেখানে ইনকামের কোনো রিকোয়ারমেন্ট নাই, যেহেতু আপনি সেটেলমেন্ট করেছেন সেহেতু আপনার ইনকাম না করলেও ধরে নেওয়া হবে যে আপনি টিটি রাইট এক্সারসাইজ করেছিলেন। আচ্ছা, অতএব যদি আপনি কাজ দেখাতে পারেন ভাইয়া, এটা তো খুব ভালো, এটা তো এটা আরো এডিশনাল পয়েন্ট, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, কারণ আপনি অলরেডি সেটেলমেন্ট পেয়ে গেছেন। আচ্ছা, কয়টা পে স্লিপ দিয়ে অ্যাপ্লাই করতে হইব যদি করি? আপনি 2টা দেন, 3টা দেন, আপনার যে কটা খুশি। আপনার জন্য কোনো নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট নাই, এমনকি ইনকামের কোনো রিকোয়ারমেন্ট নাই। যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে উনি আপনার ওয়াইফ এবং তার সাথে আপনার সম্পর্ক আছে, এটা আপনাকে প্রমাণ করতে হবে, এটাই। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমি যে ঘরে আছি একটা রুম দেখাইমু, সার্ভে আনিয়া সার্ভে করবো, কিন্তু আমার নামে ইলেকট্রিক বিল থাকতে হইব কিনা? ভাইয়া আবারও আপনাকে আমি বলেছি, এখনো বলছি যে এই অ্যাকোমোডেশনটা ম্যান্ডেটারি নয়। যদি আপনি দেখাতে পারেন অ্যাকোমোডেশন আছে, টেনেন্সি এগ্রিমেন্ট আছে, এটা একটা বোনাস পয়েন্ট। মানুষ আপনার ইউরোপিয়ান লতে কেন যায়? ইউরোপিয়ান লতে এই জন্য যায় যে যেরকম ইমিগ্রেশনের রুলে গেলে অনেক কিছু দেখাতে হয়, যেমন ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, মেনটেনেন্স, অ্যাকোমোডেশন। যদি আপনি ইউরোপিয়ান লতে যান তাহলে এগুলো কিছুই আর দেখানো লাগে না। বিশেষ করে যখন আপনি সেটেলমেন্ট পেয়ে গেছেন তখন তো আপনার অনেক কিছু মাফ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আপনি সময় ক্ষেপণ করবেন না, আপনি তাড়াতাড়ি যখনই তাদের সার্ভিস শুরু হবে তখনই যেন আপনি অ্যাপ্লিকেশনটা করে দেন ভাইয়া। ওকে, আমি অ্যাপ্লাই করি না, ব্রিটিশ পাসপোর্টও নেই নাই এখনো। জি, আগে আপনি আপনার ওয়াইফকে আনেন, তারপরে আপনি ব্রিটিশ পাসপোর্ট নেওয়ার অনেক সময় পাবেন। ব্রিটিশ পাসপোর্টের সময় কিন্তু আপনাকে লাইফ ইন দি ইউকে B1 টেস্ট দুটোই দেওয়া লাগবে, ওটা থেকে কিন্তু আপনি মাপ পাবেন না। আর শুধু বিয়ার কাবিনটা আর নেই অ্যাপ্লাই করে দিলেই চলবো? সরি, বিয়ের কাবিনটা নিয়ে কথা বলছেন উনি। ভাইয়া শোনেন, আপনাকে তারা যেটা করবে সেটা হচ্ছে বিয়ের রেজিস্ট্রেশন। বাংলাদেশের আইন অনুযায়ী বিয়েতে যে রেজিস্ট্রি হয়েছে সেটা আপনাকে দেখাতে, আপনি কাবিন এবং রেজিস্ট্রেশন দুটোই আনবেন। সবচেয়ে বড় কথা যে ওনার সাথে যে আপনার সম্পর্কটা আছে, বিয়েটা যে এখন টিকে আসছে, এটা কিন্তু আপনাকে দেখাতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি সম্পর্কটা প্রুভ করতে পারে না বলে ইউ ডিপেন্ডেন্সের অ্যাপ্লিকেশন রিফিউজাল। প্রিয় কলার, আপনাকে ধন্যবাদ রেজা ভাই। আমরা আশা করছি আপনি আরো যদি ডিটেলস একটু জানতে চান আপনার নিজস্ব লয়ারের সাথে, নিকটস্থ লয়ারের সাথে যোগাযোগ করবেন। আমরা দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠান। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসবো আপনাদের প্রশ্নোত্তর পর্ব এবং আমাদের প্রাসঙ্গিক আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আপনাদেরই মাঝে, আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠান। এই অনুষ্ঠান ইউরোপ সহ সারা বিশ্ব থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে এনটিভি ইউরোপের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও বলছি, এনটিভি ইউরোপ 17 বছরের আপনাদের সেবা দিয়ে আগামী 23 জুলাই 27 জুলাই 18 বছরে পদার্পণ করছে। এনটিভি ইউরোপের এই কার্যক্রমকে আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা আশা করছি এনটিভি ইউরোপ তাদের এই সাহসী কার্যক্রম এবং সমাজসেবাকে সামনে আরও উত্তরোত্তর এগিয়ে নিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা অনেকগুলা কলার ছিল লাইনে, বাট আমাদেরকে একটু ব্রেক নিতে হয়েছে নামাজের বিরতির জন্য, আজানের বিরতির জন্য। আমরা আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। আমরা আবারও আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ব্যারিস্টার সলিসিটর আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা ভাইয়ের কাছে অবশ্যই যাব। তার আগে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে, আমরা দেখছি যে এখানে ইউকেতে গভর্নমেন্ট একটু ইজি করছেন আমাদের লকডাউন থেকে শুরু করে আপনাদের 2 মিটার সোশ্যাল ডিস্টেন্সকে ইজি করছেন, কিন্তু পাশাপাশি আমরা যেটা দেখছি যে বিষয়টা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ঝড় উঠেছে। যে আপনারা দেখেছেন গত উইকেন্ড 2 দিন আগে যে আমরা দেখেছি বর্নমাউথে প্রায় মোর দেন গভর্নমেন্ট যেটা বলছেন বা মিডিয়া যেটা বলছেন বিবিসি, অ্যারাউন্ড 100,000 পিপল একত্রে গ্যাদার করেছেন। সুতরাং আমরা আজকের এই প্রোগ্রাম থেকে যেটা আমরা রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনারা বাইরে যাবেন, বাট
আপনারা অবশ্যই চেষ্টা করবেন গভর্নমেন্টের নির্দেশনা মানার জন্য, সোশ্যাল ডিস্টেন্স যতটুকু মেনটেন করা যায় করার জন্য। আমরা চাচ্ছি আমরাও আপনারা সবাই মিলে হাসি খুশিভাবে আরও কয়দিন এই পৃথিবীতে বেঁচে থাকবো। সেই বেঁচে থাকার জন্য আমাদের সবার সহযোগিতা দরকার। রাজা ভাই, এই বিষয়টা একটু আপনি যদি 1 মিনিট একটু বলেন যে এটা আসলে খুবই, যেটা আমি বললাম যে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। ঠিক আছে, আমাদের এই করোনার কারণে জীবন কিন্তু থেমে থাকবে না, জীবন চলবেই, জীবনকে চলতে হবে, কিন্তু এর ভিতরেও সতর্কতার কিন্তু কোনো বিকল্প নাই। এবং আমরা কতগুলো দিন, যেটা আমরা বললাম যে আমরা কিন্তু এখনো জানি না যে করোনাটা কিভাবে স্প্রেড করে, কিভাবে তার জন্ম হয়েছে। যদি আমরা জন্ম বৃত্তান্ত জানতে পারতাম তাহলে বুঝতে পারতাম কি করলে না হবে। যেমন একসময় বলা হতো যে দরজার হ্যান্ডেলে যদি করোনা থাকে তো 1 সপ্তাহ সেখানে থাকবে। তো এই নিয়ে মারাত্মক দেখা গেল আমার অফিসে অনেক স্টাফ তারা হ্যান্ডেল ধরার আগে হাতে গ্লাভস পরছে। এই যে মানুষের জীবন, স্বাভাবিক জীবন, তুমি তো আমাকে দেখেছো, আমি তো করোনার ভিতরে নর্মাল লাইফ, যেটা আমার মনে করি পার্সোনাল হাইজিন খুব ইম্পর্টেন্ট। ঠিকমতো গোসল করা উচিত, হাত ধোয়া উচিত, বারে বারে হাত পরিষ্কার করা উচিত, এবং মনে রাখতে হবে যে আবর্জনা পরিষ্কার করে, যেটা বেসিক হাইজিনের যে সমস্ত নিয়মগুলো মেনটেন করতে হবে। অনেকের কিন্তু একটা অভ্যেস আছে হাত না ধুয়ে খাওয়া দাওয়া করা, যেটা কিন্তু ঠিক নয়। তাও মনে হয় বেসিক হাইজিনের রুলগুলো যদি আমরা পালন করি, যদি খাওয়ার নাক পরিষ্কার করতে হয় তো পরিষ্কার করে, যে যেখানে সেখানে নয়, ভালো জায়গায় এটাকে ডিসপোজ অফ। নরমালি তো যেমন আমরা যেটা করি, আপনি কোথাও বাইরে গেলেন, বাইরে থেকে এসে আমরা যদি হাতটা ধুয়ে ফেললাম তাহলে তো উই বিন সেফ বলা যায়। হাতটা ধুয়ে ফেললাম, তবে খাওয়ার আগে ধরুন যারা নামাজ পড়ি তারা কিন্তু 5 ওয়াক্ত তো হাত মুখ ধুতেই হচ্ছে, এমনি এটা একটা ব্যাপার আছে। তার মনে হয় বেসিক হাইজিনটা যদি মেনটেন করে যাই আমরা, তাহলে আমার ধারণা এটা অনেক ক্ষেত্রে কমে যাবে। এবং যেটা বললাম যে এই যেহেতু এটা আমরা জানি যেটা কাশি থেকে বা যে আমাদের নাকের যে ইয়ে থেকে যেটা নিঃসৃত যে পদার্থ থেকে এটা হতে পারে, সেজন্য এগুলি কিন্তু আমি বলবো হ্যান্ডকারচিপ বা রুমাল ব্যবহার না করে টিস্যু ব্যবহার করে সাথে সাথে এটাকে ডিসপোজ অফ করে দেওয়া হয়। মানে এটা একটা বড় জিনিস হবে, যারা এটা সংক্রামিত না হতে পারে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার। আমরা আবারও চলে যাচ্ছি আপনাদের মাঝে। আমরা দেখব আমাদের কোনো দর্শক কলার আছেন কিনা। আমাদের আজকের এই মুহূর্তে কলার কে আছেন? হ্যালো কলার। হ্যালো কলার, কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই স্যার? জি ভাইয়া, আমরা ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হইল গিয়া যে শেফ আনতে কি বেতন কত দেখানি লাগে? ভাইয়া, এখনকার যে রুল, সেই রুল অনুযায়ী আপনাকে প্রায় 30,000 পাউন্ডের মতো স্যালারি লাগবে, অর্থাৎ 14 পাউন্ড 75 পেনির মতো ঘন্টায় আপনাকে দেখাতে হবে। এখন তারা যেটা করেছে বা করতে যাচ্ছে সেটা হচ্ছে তারা পয়েন্ট বেস সিস্টেম চালু করবে, এবং সেখানে এটা বোধহয় 1 জানুয়ারি থেকে চালু হচ্ছে। সেক্ষেত্রে তারা কিছু রিল্যাক্সেশন তারা কিন্তু করেছে, কিন্তু আপনি দেখবেন এখানে ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট আছে। আরেকটা যে জিনিসটা তারা করেছে সেটা কিন্তু এখন আর ওই যে ডোমেস্টিক লেবার মার্কেট টেস্টটা করা লাগে না, অর্থাৎ আপনাকে দেখাতে হয় না যে আমি ইউরোপের কোথাও থেকে রিক্রুট করতে পারছি না। তবে মনে রাখবেন এটা কিন্তু যেমন আগে আমরা দেখেছি যে শেপের ভিসার নাম দিয়ে অনেকেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে এসেছে, আমার মনে হয় সে ব্যাপারে একটা চেকিং থাকবে, অথবা খুব সম্ভবত তারা ইন্টারভিউতে ডাকতে পারে। তো আমরা এখনো জানি না এটা কিভাবে স্ক্রিনটা করবে, যেটা বললাম, যেন আমি বললাম যে আজকের দিনে নিয়ম হচ্ছে আপনাকে প্রায় 30,000 পাউন্ড মতো বেতন দেখাতে হবে, 14 পাউন্ড 75 পেনি করে ঘন্টায়। কিন্তু 1 জানুয়ারি থেকে যে নতুন পয়েন্ট বেস সিস্টেম হচ্ছে সেখানে এটা কিন্তু আপনার কমে যাবে, স্যালারিটা আপনার কমে যাবে। কত করে আসবে? তখন বোধহয় 24 করে, কিন্তু এর সাথে কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং আরো অন্যান্য টেস্ট, কোয়ালিফিকেশন টেস্ট, অনেক কিছু কিন্তু তারা অ্যাড করে দিচ্ছে, সেটা পরে কিন্তু পয়েন্ট আছে। খালি কত আসবে জানুয়ারিতে? 1 জানুয়ারি থেকে আসবে ভাইয়া। কত পয়সা দেখানি লাগবে তখন? ভাইয়া, এই যে আপনি দেখানি কথা বলছেন, এটাতে আমার সবসময় খুব আপত্তি আছে। আমরা রাজা ভাই একটু আগে কথা বলছি, আমরা বারবার করে আপনাকে বলেছি যে জবটা এটা কিন্তু হতে হবে জেনুইন। আপনি মনে রাখবেন এই ব্রিটিশ সরকারের কিন্তু শোনেন ভাইয়া, ব্রিটিশ সরকারের কিন্তু খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ থেকে এই রিক্রুটমেন্টের ব্যাপারে। তারা কিন্তু জেনেছে যে যাদেরকে রিক্রুট করা হয়েছে এদের মধ্যে খুব কমই কিন্তু জেনুইন শেফ।
জেনুইন নয়। জি জি। হ্যাঁ, তো এই কারণে তারা কিন্তু সতর্ক হবে। তো ফলে যিনি অ্যাপ্লাই করবেন তার কিন্তু পুরো ওয়ার্ক হিস্ট্রি তারা জানতে চাইবে, তাকে তারা কিন্তু ইন্টারভিউ কিন্তু করতে পারে। তো ফলে এই জন্য যদি জেনুইন হয় তবে হয়তো আপনি 24,000 24,500 পাউন্ডের মতো বেতন হলেও ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করে এবং সার্টিফিকেট সহ তাকে অ্যাপ্লাই করতে হবে। ভ্যাকান্সিটা কিন্তু জেনুইন ভ্যাকান্সি হতে হবে। আপনি দেখালেন যে আপনার বিজনেসে আপনি সবসময় লস দিচ্ছেন এবং সেখানে আপনি স্টাফদেরই বেতন দিতে পারছেন না, এবং দেখা গেছে আপনি স্টাফদের সবাইকে আপনি বেতন দিচ্ছেন পার্ট টাইম। তখন প্রশ্ন হবে যে তুমি পার্ট টাইম স্টাফকে কেন তুমি ফুল টাইম করে দাও না, তুমি পার্ট টাইম স্টাফকে রেখে বাইরে থেকে তুমি কেন ফুল টাইম স্টাফ আনো। তো ফলে জেনুইননেস টেস্টটা আমার মনে হয় আরও কড়াকড়ি হবে। তো আমরা এখন তো আপনাকে আপডেট দিতে পারবো না, অক্টোবর নভেম্বর নাগাদ আমাদের কাছে হয়তো এটা আরও ক্লিয়ার হবে যে গভর্নমেন্ট ঠিক কী কী ধরনের পলিসি করবে, তখন হয়তো গাইডেন্সও তারা ইস্যু করবে। ওকে, প্রিয় কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজা ভাই, যে বিষয়টা আমাদের প্রায় এখন কল আসছে যে এই বিষয়টা নিয়ে, পয়েন্ট বেস সিস্টেমটা নিয়ে আপনি যে কথাটা বলেছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, এই বিষয়টা কি গভর্নমেন্ট কোনো কিছু ক্ল্যারিফাই করেছে যে ঠিক এখন আমাদের কাছে এখনো নাই, বাট এটা কিন্তু মোটামুটি এটা বেসিক যে কমিউনিকেশন থেকে অ্যাটলিস্ট B1 B1 হবে না, B2 হবে না, B1 B2 তো অনেক হাই হয়ে গেল, আরো নিচে আরো কম হবে। ধরো আমার ধারণা এটা নরমাল IELTS হয়তো 4.5 এর মতো হবে। 4.5, কিন্তু রাজা ভাই যেটা আমি আই এম নট শিওর বাই 5.5 হলেই তোমার B1। জি জি জি। অতএব তোমার যেহেতু এটা 4.5 হবে, এটা B1 এ কম হবে। জি জি। তবে যেটা তারা করবে, যেহেতু তাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তারা হয়তো তাদের ওয়ার্ক হিস্ট্রি জানতে চাইতে পারে, জি, তাকে টেলিফোন ইন্টারভিউ করতে পারে, জি, এবং তারা তো নিশ্চয়ই আগের মতন, আগে যেমন আমরা দেখেছি SBS যেটা সেক্টর বেস স্কিমে 7,000 ওয়ার্কারের দেশে এসে 1 বছর ওয়ার্ক পারমিট এসে কেউ কিন্তু বলতে গেলে ফিরে যায়নি, না, সেক্টর বেস একটা ছিল 1 বছরের জন্য, 1 বছরের কাজ করার জন্য পারমিশন দেওয়া হয়েছিল। দেখা গেছে সেই 7,000-এর মধ্যে মাত্র 100 ফিরে গিয়েছে, আর 6,900 কিন্তু ফেরত হয়নি। তো এইটা কিন্তু তারা দেখবে, এবং আরও কিন্তু আমাদের দেখতে হবে যে এটা সেটেলমেন্টের রুটে যাবে কিনা, লিডিং টু সেটেলমেন্ট কিনা। জি, প্রিয় দর্শক, আমরা আশা করছি যে আমরা মাঝে মাঝে যেই আলোচনা করছি সেই আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন। আপনারা আগামীতে আপনাদের কাউকে শেফ হিসেবে আনার জন্য যদি কোনো প্ল্যান করে থাকেন, এখন থেকে অবশ্যই প্ল্যান করবেন এবং আপনাদের নিজস্ব সলিসিটরের সাথে অবশ্যই কথা বলবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? জি আমরা ভালো, আপনার প্রশ্নটা করুন। জি, আমার প্রশ্ন হইল যে আমার একটা ভাতিজা বাংলাদেশ, তার বয়স হলো 1.5 বছর। সরি, কত বয়স? 1.5 বছর। 1.5 বছর, 1.5। জি জি, তার উদ্দেশ্য ব্রিটিশ পাসপোর্টে আইছেন, তার বাপর আইছে, আমার বাদে তাই উদ্দেশ্য বিয়া করে গেছেন, আর আমার বাইর লোকে মনে করা তাড়াতাড়ি হয়ে গেছে। তখন আমার বাড়ি যে একটা মানসিক রোগী, যেসব মানে পাগল, তখন এই বাচ্চাটা তো নয়, আমি বিয়া বাবা, তুই বাচ্চাটা তাই আনতা নাই। তখন এই বাচ্চাটা আমার উপরে নির্ভরশীল, মনে কর আমি তার বরণ পোষণ করার আগে আমি আরো জন আসছি, তুই বাচ্চাটা আমি অ্যাপ্লাই করে আনতাম পারবো না। ভাইয়া, আপনাকে যেটা দেখাতে হবে যে আপনি বাচ্চার সোল কেয়ারার হয়ে গিয়েছেন, বাচ্চার বাবা মা বাচ্চার কোনো খোঁজখবর নিচ্ছে না, বা তারা খোঁজখবর নিতে বা তার দেখাশোনা করতে তারা অপারগ। এটা একটা হাই টেস্ট। আপনি যদি দেখাতে পারেন যে বাচ্চার সর্বতভাবে আপনি বাচ্চার প্রকৃত কেয়ার, বাচ্চার প্রকৃত যে আমরা বলি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, এটা একমাত্র আপনারই আছে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আগেই বলেছি এটাতে অনেক কিছু আপনাকে দেখাতে হবে, যে বাচ্চার বাবা বা বাচ্চার মা কেন তারা বাচ্চাকে দেখাশোনা করতে পারছে না, এবং আপাতত বাচ্চা কিভাবে আসে, এবং সেই যে কারেন্ট অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা কেন কন্টিনিউ করতে পারবেন, এটা আপনাকে দেখাতে হবে। এটা অ্যাপ্লিকেশন করা সম্ভব, কিন্তু যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনি ফুলফিল করতে গেলে আপনাকে অনেক কিছু লাগবে, এইটা আমি বলছি। অ্যাপ্লিকেশন অবশ্যই করা সম্ভব, এটা এখানে আছে, আদার রিলেটিভের একটা ক্রাইটেরিয়া আছে, সেটাতে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। ইমিগ্রেশন রুলের প্যারাগ্রাফ 297 অনুযায়ী আপনি পারবেন, অসুবিধা নাই। কিন্তু ওই বিষয়টা জেনুইন ভাই, তার আব্বা পাগল আর মা ব্রিটিশ, ওদের বিয়া হয়ে গেছে, বাচ্চাটা সম্পূর্ণ আমি করা লাগে না। ভাইয়া, আপনি আমার কথা যদি ভালো করে শোনেন, প্রথম কথা হচ্ছে বাচ্চার বাবা বা বাচ্চার মা
বাচ্চাকে দেখাশোনা কেন করবে না, নাম্বার 1। নাম্বার 2, বাচ্চার মা কেন বাচ্চাকে পরিত্যাগ করে চলে আসলো সেটাও আপনাকে দেখাতে হবে। থার্ডলি হবে বাচ্চার মার কোনো আপত্তি আছে কিনা, বাচ্চার বাবার কোনো আপত্তি আছে কিনা। বাচ্চার বাবা যদি পাগল হয়, প্রকৃতপক্ষে পাগল হয়, তো তার জন্য কিন্তু মেডিকেল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। এবং তারপরে দেখাতে হবে আপনি কি ভূমিকা পালন করছেন বাচ্চার লাইফের ব্যাপারে। এটা আপিল রাইট থাকবো তো? আপিল রাইট থাকবে, জি। ওকে, থ্যাংক ইউ। প্রিয় কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজা ভাই, আমার যতটুকু খেয়াল পড়া যে আমরা এরকম একটা বিষয় নিয়ে আগেও কথা বলছি, আপনি যে কথাটা বলছেন, এবং এটাই হচ্ছে একমাত্র টেস্ট যে আসলে এখানে তার প্যারেন্টাল কন্ট্রোল যেই বিষয়টা, এটা কিন্তু কথাটা শুনতে খুবই ছোট, কিন্তু ইট ইজ ভেরি ওয়াইড এবং খুবই স্ট্রিক্টলি এটা মেইনটেইন করা হচ্ছে। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে কি মুজাহিদ, বাচ্চাটাকে এখন কে দেখছে? জি, দেখছে, জি। এবং সেই অ্যারেঞ্জমেন্টটা কেন কন্টিনিউ করতে পারে না? জি, এটা ইটস বিগ ইস্যু। জি, বাচ্চা তো আর এতিমখানায় নাই, জি। নিশ্চয়ই কেউ না কেউ তাকে দেখছে, তো সেটা কেন কন্টিনিউ করতে পারবে না? আর এখানে যে বিষয়টা হচ্ছে যে উনি তো হচ্ছেন নট এ ফাদার, উনি হচ্ছেন আঙ্কেল। হ্যাঁ, কিন্তু তোমার আনতে পারে, রিলেটিভ আনতে পারে, অবশ্যই আনতে পারে। আমরা দেখেছি যে যেখানে দেখা গেছে বাবা মা হয়তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিংবা যেটা আমরা যুদ্ধের ক্ষেত্রে দেখেছি যে যুদ্ধের কারণে, সেসব ক্ষেত্রে অবশ্যই আনতে পারে, আনতে পারবে অবশ্যই। এখানে আমার প্রশ্ন হচ্ছে মা কেন এত ছোট বাচ্চাকে অ্যাবান্ডন করে আসলো কেন? জি, জি। এটা একটা ইস্যু। এবং মার কোনো কনসেন্ট আছে কিনা, জি। এরকম নানা রকম ইস্যু থাকতে পারে। ইট ইজ ভেরি আনইউজুয়াল রাজা ভাই যে এত অল্প বয়সে বা হয়তো চলে এসেছে, এখন আসলে এই বাচ্চাটা কোন অবস্থায় আছে। জি। তো এরকম ক্ষেত্রে আপনি যেটা বললেন প্যারেন্টাল কন্ট্রোল, নিশ্চয়ই যে আমাদের কলার যিনি বলছেন উনি তো কন্টিনিউয়াসলি মনিটরিং করছেন, উনি ফান্ডিং করছেন, উনি কি করছেন ওটা কোনো অবশ্যই ওনাকে প্রমাণ দেখাতে হবে। সবচেয়ে বড় কথা যেটা আবার আমি বলছি, কারেন্ট যে অ্যারেঞ্জমেন্ট আছে বাচ্চার কেয়ারিং এর জন্য, সেটা কেন কন্টিনিউ করতে পারবে না? জি, ধন্যবাদ আপনাকে রাজা ভাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে কলার আছেন ওই কলারের কাছে। আমাদের নেক্সট কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আছি ভালো, ইনশাআল্লাহ। আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি। আমি এই দেশে 8 বছর অ্যাসাইলাম শিকারে আমি পাইছি। 8 বছর অতিবাহিত হয়ে গেছে। আমার ওয়াইফ, আমার মেয়ে, এক মেয়ে আর আমার ওয়াইফকে দেশের থেকে নিয়ে আসছি। তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে ফেলেছে ইনশাল্লাহ। তো আমি ওই ট্রাভেল ডকুমেন্ট নিয়েছিলাম, এখন আমি পাসপোর্ট নেওয়ার জন্য 8 বছর অতিবাহিত হয়ে গেছে। আমার কি লাইফে ইউকে টেস্ট দেওয়া লাগবে? আমার ওয়াইফের দেওয়া লাগবে? আমার মেয়ে এই দেশে আসি, কলেজ করছে, লেখাপড়া করছে, মেয়ের জন্য কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি তো দেশে যেতেও পারতেছি না, সাফার করতেছি, আমি লাইফে ইউকে টেস্ট দিতেও পারতেছি না। জি ভাইয়া শুনেন, জি আপনার কথা বুঝতে পেরেছি ভাইয়া, আপনাকে একটু কাটু শর্ট। আমি অবশ্যই আপনাকে প্রায় 8.5 বছর হয়ে গেছে এখানে ট্রাভেল ডকুমেন্ট আমি 2টা নিয়েছি। প্রথমে একটা দিয়েছি, এটা এক্সপায়ার হয়ে গেছে, আবার সেকেন্ড আরেকটা নিয়েছি। এই যাবৎ পর্যন্ত আমি আজকে 2002 হইতে আর কোনো দেশে যাই নাই, শুধু অনলি ফর এই গত বছর হজে গেছি, ওমরাহ। জি ভাই, এখন জি ভাইয়া আপনার প্রশ্নটা শুনেছি আমরা, আপনি আমাদের কথাটা শুনুন। আপনি কথা শুনেন। আপনার এখানে আপনি যদি বয়স আপনার 65 কম হয়, তাহলে অবশ্যই আপনাকে B1 এবং লাইফ ইন দি ইউকে টেস্ট দিতে হবে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য। যদি না কোনো ডক্টর বলে দেয় যে আপনার শারীরিক অক্ষমতা বা মানসিক অক্ষমতার কারণে আপনি টেস্ট দিতে পারবেন না, এই মেডিকেল রিপোর্ট ছাড়া আর বয়স 65 না হলে আপনাকে অবশ্যই লাইফ ইন দি ইউকে এবং B1 দিতে হবে। আপনার ওয়াইফকেও এই দুটো টেস্ট দিতে হবে যদি আপনি সিটিজেনশিপ চান। আমি ডাক্তারের কাছে অনেক যোগাযোগ করছি, কখনো দিতে, আমার ডায়াবেটিস আছে না, সেই কারণে তো ফলে তো এটা তো বোঝা যাচ্ছে যে আপনার কোনো কারণ নাই যে আপনি কেন এই টেস্টটা দিতে পারবেন না। ফলে আপনাকে টেস্ট দিতে হবে। ডাক্তারের আমি অনেক, আমার জিপি আসলে জিপি ইদানিং চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া আপনি আমার কথাটা আপনি শুনছেন না। যদি ডাক্তার মনে করে যে আপনি দিতে সক্ষম, তাহলে তো আপনি টেস্ট দিতে পারেন, তাহলে তো ডাক্তার আপনাকে তো আর মিথ্যা একটা সার্টিফিকেট লিখে দেবে না, দেবে না? আমার লেখাপড়া নাই, আমি 100 বার চেষ্টা করলে 100 বার চেষ্টা করলে আমি পারতেছি না। হ্যাঁ, তো না হলে আপনাকে কোনো, আমি লেখাপড়া জানি না বলে পারি নাই, এটা কিন্তু কোনো অজুহাত নয়। সবচেয়ে বড় কথা কি ভাই, আপনি যে ইন্টিগ্রেশন হওয়া উচিত ছিল, আপনি 8 বছর 10 বছর এদেশে আসলেন, আপনি ল্যাঙ্গুয়েজটা শিখলেন না, এটার জন্যই কিন্তু আপনার প্রতি কেউ কোনো সিম্প্যাথি কিন্তু দেখাবে না। এটা কিন্তু খুব জরুরি ছিল।
যদি আজকে আপনি সৌদি আরবে থাকতেন তাহলে কিন্তু 6 মাসের মধ্যেই আপনি চমৎকার আরবিতে কিন্তু কথা বলতেন। জি, কিন্তু এই যে ব্রিটেনে আমি মিস্টেক করে ফেলেছি, আমি ল্যাঙ্গুয়েজ স্কুলে যাই। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেকগুলো কলার লাইনে আছে। রাজা ভাই, যে বিষয়টা আমরা সবসময় এমফাসাইজ করে থাকি, যে আপনি দেখি যে অনেক সময় অনেক কলেজে কথাটা বলে থাকেন যে আমাদের কলার বলে যে আমি দিতে পারছি না বা দিব কিনা একটা অপশন খুঁজছেন। আমরা কিন্তু এনকারেজ করি যে হোয়াই নট ইউ আর ডুইং ইট, অথবা যদি না পারেন আপনি লার্ন করেন। B1 এর ভেরি বেসিক, আপনি একটু শুনবেন। আপনারা কিন্তু কাজকর্মে কিন্তু ইয়েস নো ভেরি গুড অনেক সময় বলেন আপনারা, সেটাতে একটু এক্সটেন্ড করলেই কিন্তু কাজটা হয়ে যায়। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে এদেশে আমরা দেখেছি যে ইংরেজি শেখা নিয়ে বাঙালি কমিউনিটি, উত্তর দুঃখের বিষয়, এবং পাকিস্তানি কিছু লোক কারোরই কিন্তু এখানে কোনো প্রবলেম হয় না, সবাই কিন্তু খুব দ্রুত শিখে পারে। যে চাইনিজটা আমার কাছে আসলো, যে চাং ভাং ছাড়া কোনো কথা বলতে পারে না, 1.5-2 বছরের ভিতরে ইংরেজি শিখে সে কলেজে ভর্তি হয়ে 5-6 বছরের ভিতরে মাস্টার্স করে আমার সামনে। আমরা কিন্তু হিন্দি, উর্দু, বাংলা ওইসব কিন্তু আমরা ভালোই চেষ্টা করি। কিন্তু এই যে বললাম, এই ব্যক্তিটি যদি সৌদি আরবে থাকতেন, তিনি কিন্তু 6 মাসের মধ্যে দেখতেন কি চমৎকার আরবিতে কাইফা হালুকা সুন্দর বলতে পারতেন। এটা কিন্তু এটা মোটেই আমরা কিন্তু এটাকে এনকারেজ করি না। জি, একটা দেশে থাকতে গেলে ইন্টিগ্রেশনের প্রথম রিকোয়ারমেন্টই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। জি জি। দর্শক, আমরা কিন্তু আমাদের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা আমরা আবার বলছি যে আমরা কিন্তু এই প্রোগ্রাম লিগ্যাল অ্যাডভাইসের সাথে সাথে কমিউনিটি সাপোর্টকে আমরা খুব এনকারেজ করি, এমফাসাইজ করি। আমরা সেই কথা থেকেই, সেই পয়েন্ট থেকে কিন্তু মাঝে মাঝেই আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলো আমাদের কমিউনিটিতে আসলে একটু হাইলাইট করা দরকার। আমরা টাইম টু টাইম চেষ্টা করি হাইলাইট করার জন্য। এবং আমার মনে হয় এটা বোধহয় এখানে একটুখানি প্রাসঙ্গিক যে আমরা দেখেছি যে অনেক আমাদের হাইলি এডুকেটেড কোয়ালিফাইড অনেক লোক বাংলাদেশ থেকে এদেশে আসার পরে নানাভাবে হয়তো কেউ স্পাউস রুটে, কেউ হয়তো অন্য রুটে দেশে থাকার অনুমতি পেয়েছেন, এবং ভালো শিক্ষা থাকা সত্ত্বেও শুধুমাত্র ইংরাজি ভীতির কারণে তারা কোনোদিনই কোনো ভদ্র জবে যেতে পারে না। সবসময় তারা অড জবগুলো করে কেন। এই জিনিসটা কিন্তু আমি দেখেছি। আমি একটা শ্রীলঙ্কান যদি কেউ মনে করে যে ও লেভেল করেছে, সে বলে আমি তো এডুকেটেড, আমি কেন অড জব করব? আমি আপনার সাথে আমি কেন সে গিয়ে একটা পোস্ট অফিসে চাকরি করে, সে ব্যাংকে চাকরি করে। যে পয়েন্টটা আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চেয়েছিলাম, বাট পয়েন্ট চলে আসছে। একজন ভদ্রলোক বলছে যে উনি ওনার ওয়াইফ ডিপেন্ডেন্ট, উনি অ্যাপ্লাই করবেন সেটেল পারসনের। সুতরাং ওনার বাংলাদেশে হচ্ছে ওনার গ্রাজুয়েশন ডিগ্রি আছে, মাস্টার ডিগ্রি আছে। সো হোয়াট ইউ ওয়ান্ট, উনি চাচ্ছেন যে এইটাকে ইউকে নারিক থেকে যদি এটাকে কোয়ালিফাই করে, হোয়ারেজ ওই ভদ্রলোক কিন্তু চাইলেই কিন্তু পারেন যে B1 পরীক্ষা দিতে, কিন্তু ওই পরীক্ষার জন্য সিট ডাউন করবে না। হোয়ারেজ উনি ইউকে নারিক থেকে এটাকে টেস্ট করে, ভেরিফাই করে বড় কথা সমস্যা যেটা হতে পারে, ইউকে নারিক হয়তো ওনাকে অ্যালাউ করে দিল, তারপর আমি কিন্তু ওই কথাটাই তাকে বললাম, একটা টেলিফোনে ইন্টারভিউ, জি, সেই ইন্টারভিউতে উনি কিছুই জবাব দিতে পারলো, তখন কি হবে? জি, এয়ারপোর্টও কিন্তু এখন মাঝে মাঝে তুমি জানো যে র্যান্ডমলি কিন্তু ইন্টারভিউ করে। রাজা ভাই, এই প্রসঙ্গে আপনি যদি 1 মিনিট একটু বলেন যে ইউকে নারিকে যে সার্টিফিকেশনটা, সেটা কি হোম অফিস কিভাবে নিচ্ছে, মানে হোম অফিস কত সার্টিফিকেট দেয়, জি, ইকুইভ্যালেন্ট টু B1 যদি এরকম হয়, দুটো জিনিস কিন্তু ইকুইভ্যালেন্ট টু ব্রিটিশ ডিগ্রি। সেকেন্ডলি বলতে হবে তারা আরো কনফার্ম করবে যে দিস ইজ টট ইন ইংলিশ, জি, বা বাংলাদেশে আনতে হবে দিস ইজ টট ইন ইংলিশ। জি, ফলে অনেক ডিগ্রি আছে যেটা হয়তো বা ইউকে স্ট্যান্ডার্ড, জি, কিন্তু ইজ নট টট ইন ইংলিশ, নট টট ইন ইংলিশ। তুমি আজকে ফ্রেঞ্চ থেকে, ফ্রান্স থেকে তুমি যদি একটা ডিগ্রি নিয়ে আসো, জি, ইজ ইকুইভ্যালেন্ট টু ইউকে ডিগ্রি, এটা ইকুইভ্যালেন্ট টু ইউকে ডিগ্রি, ইজ নট টট ইন ইংলিশ, ইট ইজ নট টট ইন ইংলিশ। তাহলে দুইটা ক্রাইটেরিয়াই আমাদের ফিল আপ করতে হবে। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের আলোচনা, কনভারসেশন, আপনাদেরই বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব, এবং আমরা সাম্প্রতিক আইন বিষয়ক আপডেট নিয়ে কথা বলছিলাম। আমরা আবারও চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসবো, সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে, আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের অত্যন্ত জনপ্রিয় নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান, আইন ও অধিকার অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানে আপনারা দেখছিলেন আপনাদেরই বিভিন্ন প্রশ্ন উত্তর, ইমিগ্রেশন, ফ্যামিলি লিটিগেশন সংক্রান্ত। আমরা প্রশ্নের জবাব দিচ্ছিলাম। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আপনাদের প্রশ্নের মাঝে। এই প্রশ্ন নিয়ে আছেন আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটি অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি
এই একাধারে একজন ব্যারিস্টার সলিসিটর এবং যিনি জে কে সলিসিটরের প্রিন্সিপাল দায়িত্বরত আছেন। আমরা চেষ্টা করব এই আমাদের শর্ট টাইমের মধ্যে দুই একটা আপডেট দেওয়ার জন্য। বাকি সময়টা আপনাদের প্রশ্ন উত্তর নিয়েই থাকবো, কোনো ভূমিকা ছাড়া আমরা চলে আছি আমাদের কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন আজকের এই প্রোগ্রামে? হ্যালো কলার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার আপনাকে একটু লাউডলি বলতে হবে, ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার একটা প্রশ্ন আছে, আর সেটা হচ্ছে আমার ছেলে বাংলাদেশে থাকে, তার বয়স হচ্ছে 17 বছর। জি। আর আমি ইউকেতে আসছি আপনার 2019 সাল জানুয়ারি। জি। আমার এটা এক্স ছেলে, তো আমি আমার ছেলেকে যদি আনতে চাই, আমি তো ব্রিটিশ না, আমার হাজবেন্ড ব্রিটিশ, সে কিং কলেজে চাকরি করে, একটা স্টাফ ওখানে। তো এখন আমি যদি আমার ছেলেকে আনতে পারবো কিনা, বা আনতে গেলে কি কি করণীয় আছে? ধন্যবাদ ধন্যবাদ। আর আমার একটা প্রশ্ন আছে, যে একটা কথা আছে যে তার বাবা, আমি আমার মামা শ্বশুরের কাছে রেখে আসছি, তার বাবা তাকে আর দেখাশোনা করে না, বাট পাসপোর্টে তার বাবার অ্যাড্রেস আছে, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম। আপাম এটা একটু জটিল ব্যাপার, কারণ এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি যখন এই দেশে আসেন আপনার নতুন স্বামীর ডিপেন্ডেন্ট হিসেবে, তখনই আপনাকে কিন্তু আপনার বাচ্চাকে সাথে করে নিয়ে আসলে এটা ইজি হতো। এখন এখানে অনেক জটিল সমস্যা হবে। প্রথমত দেখাতে হবে আপনাকে যে আপনি বাচ্চার সোল কেয়ারার, এবং আপনার সাথে আপনার নতুন যে হাজব্যান্ড তিনিও জয়েন্টলি হয়তো স্পন্সর করবেন। তো আপনাকে আপনার বাংলাদেশে যে আপনার যে সাবেক স্বামী তার কাছ থেকে কিন্তু কনসেন্ট লাগবে। এবং আরও আপনাকে দেখাতে হবে, যেটা আমি একটু আগে বলেছিলাম, যে আপনার ছেলে এখন যেভাবে যে অ্যারেঞ্জমেন্টে আছে সেই অ্যারেঞ্জমেন্টটা কেন কন্টিনিউ করতে পারবে না। তো এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন নয়, কারণ অনেকগুলো জিনিস আপনাকে দেখাতে হবে, এবং সেই জন্যে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে প্রসিড করতে হবে। তবে সম্ভব, এটা যেটা আমি বললাম যে থিওরিটিক্যালি এটাই অ্যাপ্লিকেশনটা করা সম্ভব, আপনি আপনার নতুন হাজব্যান্ড জয়েন্টলি স্পন্সর করবেন। কিন্তু ভাই আমাদের কলার একটা কোশ্চেন রেজ করছেন পাসপোর্টের বিষয়টা, যে পাসপোর্টে হচ্ছে ওনার এক্স হাজবেন্ডের নাম, সেটা আসলে ইস্যু হবে না, কারণ সেটা ইস্যু হচ্ছে যে এখন বাচ্চাটা কোথায় আছে এবং তার কারেন্ট লিভিং অ্যারেঞ্জমেন্টটা কি, সোল রেসপন্সিবিলিটি যে বিষয় না কারেন্ট লিভিং অ্যারেঞ্জমেন্টটা কি, জি সেটা কন্টিনিউ করতে পারবে কিনা। জি ওনার সোল রেসপন্সিবিলিটি তো জি আমরা শুনছি, বলুন আপনি। জি জি জি, তার বাবা বিয়ে করছে, বিয়ে করে আলাদা থাকে, ওখানে থাকে। আর ওর আমার মামা শ্বশুর যে তার বাবার মামার কাছে আমি রেখে আসছি, উনি একটা লয়ার, আমি ওনার কাছে রেখে আসছি। ওরাই ওর দেখাশোনা করে, বাট ওর বাবা টাকা পয়সা দিতে পারে না। ওর বাবা ওর যে এখন সংসার আছে ওখানে দেখাশোনা করে, কিন্তু আমি আমার মামা শ্বশুর বাসা রেখে আসছি, ওরাই দেখাশোনা করে। জি আমি বুঝতে পেরেছি, বলে এখানে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এইটা কেন কন্টিনিউ করতে পারে না, আপনার মামা শ্বশুর কেন কন্টিনিউ তাকে দেখতে পারে না। আসলে এটা তো মানে সম্ভব না, যেহেতু ছেলে একটু বড় হয়েছে, বা তার টাকা পয়সার একটা মানে ছেলে তো তখন তারা বলবে যে আপনি এই দেশ থেকে টাকা পাঠিয়ে কেন ছেলেকে সাপোর্ট করতে পারেন না। এই জন্য বললাম এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন নয়, থিওরিটিক্যালি এটা সম্ভব, কিন্তু অনেকগুলো যে কারণ আছে কারণগুলো আপনাকে দেখাতে হবে। ধন্যবাদ কলার। রেজা ভাই যে বিষয়টা আমরা কি এরকম কোনো প্রভিশন আছে কিনা যে বেটার বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড যদি আমরা বলি, এটা কি অ্যাপ্লাই হবে? বেস্ট ইন্টারেস্ট তো থাকবেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধরো বাংলাদেশে তার বাবা আছে, জি এক নম্বর, এবং সেই বাবার নিশ্চয়ই একটা বাচ্চার উপরে তার একটা ইয়ে তো আছে, তাই না, কন্ট্রোল বা তার তো আছে। তো এই বাবার তো অবশ্যই কনসেন্ট লাগবে। বাবা যদি ডিক্লেয়ার করেন যে আমি আর তাকে বিয়ার করতে পারছি না এরকম, তাহলে বিয়ার করাটা কেন, সেখানে তো উনি দেখো জটিলতা তো একটা বোঝো। জি প্রশ্ন হচ্ছে যে বাচ্চার এখন একটা অ্যারেঞ্জমেন্ট আছে, জি এই অ্যারেঞ্জমেন্টটা কন্টিনিউ করতে পারবে না কেন, এটাতে বাধা কোথায়, এই এক নম্বর। সেকেন্ডলি ইউকে থেকে তার মা তার সৎ বাবা টাকা পাঠায় বাচ্চাকে সাপোর্ট করতে পারে কি পারে না। জি মনে রাখতে হবে বাচ্চা কিন্তু তোমার অ্যাডোলেসেন্ট, বাচ্চা কিন্তু বাচ্চা নয়, আর এক বছর পরে সে কিন্তু অ্যাডাল্ট হয়ে যাবে, সে সেলফ সাফিশিয়েন্ট হয়ে যাবে। এইগুলো একটা ফ্যাক্টর। জি থার্ডলি বাচ্চা এতদিন ধরে যে লাইফ স্টাইলে যে অভ্যস্ত, জি সেখান থেকে তাকে হুট করে বাইরে আনলে এটা কি বাচ্চার জন্য ক্ষতিকর হবে নাকি ভালো কল্যাণকর হবে, এটাও একটা ইস্যু। পঞ্চম ইস্যু হচ্ছে বাচ্চার মা কেন বাচ্চাকে অ্যাবান্ডন করে চলে আসলো। যখন উনি বিয়ে করে আসলেন তখন উনি কিন্তু ইজিলি তার বাচ্চাকে তার অ্যাপ্লিকেশন ইনক্লুড করতে পারতেন। জি তখন কেন বাচ্চার বেস্ট ইন্টারেস্টটা উনি দেখেননি, তখন কেন এটা করা হলো না, তখন এটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে। না সেখানে তো আমরা ক্লিয়ারলি দেখছি রাজা ভাই যে এখানে একটা ফ্যামিলি ইস্যু যেটা আছে এটা ছিল, ওই কারণে হয়তো ওনার পক্ষে এটা সম্ভব হয় না। উনি এখন চাচ্ছেন
বাচ্চাকে তার বেস্ট ইন্টারেস্টে। এটার কারণে কি হচ্ছে যে যেহেতু উনি বাচ্চার সাথে, মনে রাখতে হবে যে she voluntarily decided টু লিভ to split জি the family life, ফ্যামিলি লাইফ, সেটাকে রিজয়েন করতে গেলে তাকে আবার তার তো প্রবলেম হবে। প্রবলেম হবে। জি তবে এটা অ্যাপ্লিকেশন করা সম্ভব, ঠিকমতো সবকিছু ব্যাখ্যা দিয়ে করলে হয়তো হয়ে যাবে। জি ভাই, আপনাকে ধন্যবাদ। কলার, আমরা কিন্তু আজকে একই এই পয়েন্টটা নিয়ে কয়েকটা কলই রিসিভ করেছি, আমরা বারবার একই জিনিস রিপিট করছি যে এটা কোনো স্ট্রেট ওয়ে কোনো অ্যাপ্লিকেশন না, এখানে অনেকগুলো বিষয় আছে টেকনিক্যাল। তা আমরা আশা করব যে আপনারা আমাদের আলোচনা থেকে অবশ্যই উপকৃত হবেন। আমরা চলে আসছি আমাদের নেক্সট কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। আমি আমার প্রশ্ন ছিল, আপনারা হয়তোবা রিসেন্টলি শুনেছেন একটা হট টপিক চলছে যে পিএসডব্লিউ, পোস্ট স্টাডিজ ওয়ার্ক, জি জি, যে ভিসাটা ছিল 2012 সালে তো তুলে নেওয়া হয়েছিল, এটা হয়তোবা আবার ইউকে গভর্নমেন্ট সামনের বছর আনার প্ল্যান করছে। তো এটার কারণে কিন্তু এটা গার্ডিয়ান অনেক ওয়েবসাইটে পুরো অনলাইনের এটা এখন ছড়াছড়ি, এবং এর কারণে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এসব সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি থেকে অনেক স্টুডেন্টরা একটা সেপ্টেম্বর ইনটেকের কোর্সের জন্য অ্যাপ্লাই করেছে এবং আসছে অলরেডি। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, ফার্স্ট অফ অল, এই রুলটা সামনের বছর আসাটা এটা কতটুকু প্রবেবল, মানে আদৌ আসবে নাকি এটা, এবং যদি ইউকে গভর্নমেন্ট এটা নিয়েও আসেন, কারা কারা এলিজিবল হবে? আমাদের কি মানে এখন কারেন্ট আমরা যারা পড়ছি, আমরা যদি ইউকে থেকে একটা ভিসা এক্সটেন্ড করে মাস্টার্সের জন্য একটা কোর্সে ঢুকি সেপ্টেম্বরে, আমরা কি এলিজিবল হব ওটার জন্য, নাকি ইউকে গভর্নমেন্ট বলবে যে না, যারা এই বছর এসছে নতুন এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে তাদেরকেই দিব? তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে যেটা বলি, এটা এই বছর জানুয়ারির দিকে একটা ঘোষণা ছিল হোম সেক্রেটারি প্রীতি প্যাটেলের, যে এটা ইন্ট্রোডিউস করা হবে। এটা নিয়ে আমরা জানি যে অনেক হয়েছে, অনেক লেখালেখি হয়েছে। এরপরেই তো আমরা এই যে করোনা ভাইরাসের ক্রাইসিসের মধ্যে পড়ে গেলাম। তো আমরা এখনো জানি না যেটা কবে তারা ইমপ্লিমেন্ট করবে। আমরা যদি ওই সময়কার কথা বলি, তখন তারা বলেছিল যে সেপ্টেম্বর 2020 কোহর্ট, দ্যাট মিনস সেপ্টেম্বর 2020-তে যারা কোর্স শুরু করবে। তারা কিন্তু কোনো নতুন স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্ট কিছুই কিন্তু তারা বলেনি। যেহেতু এখনও স্কিমটা কার্যকরী হয়নি, তা আমাদের পক্ষে বলা খুব কঠিন যেটা কিভাবে এবং কি কি রিকোয়ারমেন্ট থাকবে, এটা আমরা এখনও কিন্তু জানি না। এবং নতুন এই পয়েন্ট বেস সিস্টেমে কিন্তু তারা এটা নিয়ে কোনো মেনশন করেনি, কিন্তু আমরা জানি যে তাদের এটা অবশ্যই একটা থিঙ্কিং আছে। এবং আপনি এটাও কিন্তু জানেন যে বহুত ইউকে ইউনিভার্সিটি তারা কিন্তু এখনও শিওর না যে তারা সেপ্টেম্বর থেকে তারা কোর্স চালু করতে পারবে কিনা, নাকি তারা অনলাইনে কোর্স করবে। এই জন্য পুরো ব্যাপারটা এখন অনিশ্চিত অবস্থায় আছে, বাট গভর্নমেন্টের একটা থিঙ্কিং আছে, কিন্তু এই ব্যাপারে এখনো কোনো কিছু আর ফার্দার কোনো স্টেপ গভর্নমেন্ট নেয়নি। ধন্যবাদ কলার। রেজা ভাই, এটা প্রাসঙ্গিক কথা যেটা হয়, যেমন যখনই এই ঘোষণাটা আসলো, আপনি হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়া এবং পেপার পত্রিকা দেখেছেন যে একটা পার্টিকুলার গ্রুপ হুমড়ি খেয়ে বাংলাদেশে এখন কাজ করছে এবং এটা নিয়ে একটা ক্যাম্পেইন করছে। তারা একটা রীতিমতো একটা ব্লাফিং অলরেডি কাজ করছে যে অবশ্যই পিএসডব্লিউ আসছে, তোমরা সবাই ভর্তি হও, সবাই লাইন আপ করো। অনেকে এটাকে সামনে নিয়ে আমি যতটুকু আই বিন ইনফর্ম যে অনেকে অলরেডি চলে আসছে যে সামনে পিএসডব্লিউ ধরবেন। তো এই বিষয়টাকে আমরা কিভাবে দেখছি আমাদের কমিটির জন্য? মনে রাখতে হবে, যখন পিএসডব্লিউ স্কিমটা ছিল তখন এদেশে 40 থেকে 50 হাজারের মতো এডুকেশন ইনস্টিটিউশন ছিল। জি। এবং তখন যে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে আমরা দেখেছি কোনোভাবে একটা ডিগ্রি করে লোকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পেরেছে। সেখান থেকে এখন বোধহয় রিকগনাইজ সার্ভিস প্রোভাইডার বোধহয় খুব সম্ভবত 1200 বা 1500 ইউনিভার্সিটি লেভেল অনলি, সব কিন্তু অনেক কমে গেছে। সেখানে কিন্তু কোর্সগুলো খুব ব্যয়বহুল। জি, সেই কোর্সগুলোতে অ্যাডমিশন পেতে হবে এবং আসতে হবে। তো ফলে এটা একটা বড় একটা প্রতিবন্ধকতা, যে আগে অল্প পয়সায় কোর্স করা যেত। এখন এভাবে নামে একটা দেখা গেছে যে প্রিভিয়াস কোয়ালিফিকেশন দেখিয়ে একটা ডিসার্টেশন সাবমিট করে এমবিএ করা যেত। এখন তো আর এটা হচ্ছে না, এটা একটা। সেকেন্ডলি, আমরা জানি না যে সেই পিএসডব্লিউতে তারা কি কি ক্রাইটেরিয়া তারা চাইবে। পলিসি গাইডেন্স যে বিষয়টা, সেটা এখনো আসে নাই। এবং তারা কি সেখানে কি কোনো কাজের ব্যাপারে কোনো সীমাবদ্ধতা থাকবে কিনা, বা 2 বছরের পিএসডব্লিউর পরে কি তারা ওয়ার্ক পারমিটে সুইচ করার
বা তুমি জানো যে আমরা কিন্তু এখন আগে যেমন টিয়ার 1-এ চলে যাওয়া যেত, জি, পিএসডব্লিউ থেকে সুইচ করা যেত, এখন কিন্তু আর টিয়ার 1-ই নাই। জি, তো ফলে এখন তারা কি করতে পারবে এটা কিন্তু ভেবে দেখতে হবে। জি, তো আমরা জানি গভর্নমেন্টের প্ল্যান আছে, কিন্তু গভর্নমেন্ট এটাকে কিভাবে করবে এটা এখনো আমরা জানি না। হয়তো বা আমরা সেপ্টেম্বরে, এখন তো আমার মনে হচ্ছে তারা এই বছর চালু নাও করতে পারে, কারণ আমাদের করোনার কারণে যেটা আমি বলছিলাম যে অনেক কোর্স অনেক ইউনিভার্সিটি এখনই স্টিল ডাউন স্টার্ট করছিলাম, তারা কিন্তু বলেছে এই কোর্সগুলো তারা অনলাইনে করা, সেই ক্ষেত্রে ভিসার কোনো কোশ্চেন তো আসার কথা না। জি, তারা বলেছে এই ডিগ্রিগুলো অনলাইনে দিবে। জি, আমরা চলে যাচ্ছি কলার, আপনারা শুনছিলেন আমাদের আলোচনা, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি, আমরা আছি ভালো। জি, আচ্ছা, আমার মাত্র বুঝেননি? বুঝে যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, যে আমি জানুয়ারি আমার বাচ্চা আর ওয়াইফের লাগে অ্যাপ্লিকেশন করছিলাম। জি, এখন ফেব্রুয়ারিতে আমার বাচ্চারে এন্ট্রি দিলাইছে। এখন আমার ওয়াইফে কইছে জানাইবো, তখন তো করোনা ভাইরাস আইছে, তখন তো আমার খাম যে কমাই লিছি, কোনো এফেক্ট হইব না? ভাইয়া তারা যেটা করতে পারে, তারা অনেক সময় যখন আবার তারা অ্যাপ্লিকেশনটা ধরে তখন আবার আপডেটেড ইনফরমেশন জানতে চায়। তো আপনাকে যেটা করতে হবে, আপনি যদি করোনার কারণে যদি আপনার কাজটা কমে যায় তাহলে আপনাকে বলতে হবে, সেক্ষেত্রে তারা হয়তো মার্চের আগের 6 মাসের ইনকাম তারা দেখতে চাইবে। জি, সেগুলো থাকবে। আর তারপরে যদি এরপরে তো ধরেন যদি আপনার অ্যাপ্লিকেশন তারা অগস্টে ধরে, বাই দিস টাইম তো নিশ্চয়ই আপনার জব সিচুয়েশন ইমপ্রুভ করবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 4 জুলাই থেকে কিন্তু সব ধরনের আমরা ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলে যাবে। এমনকি যেগুলো আমরা বলি হসপিটালিটি ইন্ডাস্ট্রি যেগুলি আছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সেলুন, সেগুলো সবই কিন্তু আপনার খুলে যাবে। ফলে অগস্টে হলে বা সেপ্টেম্বর হলে তখন কিন্তু আবার আপনি ফুল টাইম জবে ফিরে না যাওয়ার কোনো কারণ আপনার থাকবে না। আজকে যদি আপনার ধরে তখন আপনি বলবেন যে করোনার কারণে, হয়তো যদি এটা আপনার কারণ হয়ে থাকে তাহলে আপনি বলবেন যে করোনার কারণে আমি এই সময় ফুল টাইম কাজ করতে পারিনি। কিন্তু সেটার জন্য আপনাকে কিন্তু ডকুমেন্ট দেখাতে হবে, আপনাকে আপনার এমপ্লয়ার বলবে যে করোনার কারণে আমি তার আবার আমাকে কাট ডাউন করতে হয়েছে। ওকে ভাইয়া, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার প্লিজ। হ্যালো। জি, কলার আপনাকে শুনছি, আপনার বক্তব্যটা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগতেছে এবং খুব এই রেজা ভাই অনেক সুন্দরভাবে আইনের ব্যাখ্যা দিতেছেন। আমার দুইটি প্রশ্ন আপনাদের কাছে। একটা প্রশ্ন হলো আপনার এই যে আপনার এই ডাটা প্রোটেকশন অ্যাক্ট এবং ফ্রি অফ ইনফরমেশন, এইটা কি একটার সাথে আরেকটা সাংঘর্ষিক? আরেকটা প্রশ্ন আমার, যে কেউ যদি আপনার কোনো টেক্সট মেসেজ বা ইমেলের মাধ্যমে কেউ যদি কোনো হুমকি দেয় বা দেয় তা দেশে বা দেশের বাইরে থেকে, তাহলে এইটার কি এই দেশে কোনো আইনি প্রতিকার আছে কিনা? আমার এই দুইটা অংশটা দিলে ধন্যবাদ আপনাকে। ভাইয়া, প্রথম হচ্ছে যে আপনার ডাটা প্রোটেকশন যেটা তারা আছে, যে আপনার ডাটা, আপনার পার্সোনাল ইনফরমেশন তারা প্রোটেক্ট করে রাখবে। কোনোভাবেই এই ইনফরমেশন কিন্তু এক্সপোজ করা যাবে না। যদি কেউ এক্সপোজ করে তবে তারা কিন্তু আপনার এই ডাটা যেটা আছে সেটাকে তারা ব্রিচ করলো, ব্রিচ করার জন্যে তারা কিন্তু সিভিল পেনাল্টি হতে পারে। আর ফ্রিডম অফ ইনফরমেশন যেটা টনি ব্লেয়ারের আরেকটা ক্রিয়েশন 1998-এর যে অ্যাক্টের মধ্যে 2000 অ্যাক্ট, ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট 2000, সেটা অনুযায়ী কিন্তু আপনার ইনফরমেশন পাওয়ার, আপনার নিজের সম্পর্কে নিজের ইনফরমেশন পাওয়া এবং কোনো ইনফরমেশন যেটা পাবলিক ডোমেনে থাকা উচিত সেগুলো কিন্তু আপনি চাইতে পারেন। এবং এখানে আপনি জানেন যে ইনফরমেশন কমিশনার আসছে এবং সেখানে কিন্তু আপনি চাইতে পারেন। যেমন আপনার সম্পর্কে যদি কোনো ডাটা গভর্নমেন্ট হোল্ড করে থাকে সেই ইনফরমেশন কিন্তু আপনি চাইতে পারেন। কিংবা ধরেন হোম অফিস যেমন আমাদের সম্পর্কে সবার সম্পর্কে ডাটা রাখে, ডকুমেন্ট রাখে, সেগুলো কিন্তু আপনি চাইতে পারেন। শুধুমাত্র স্টেট সিকিউরিটি এবং কতগুলো এক্সেপশন আছে সেগুলো ছাড়া আপনার সম্পর্কে ডাটা যেটা আপনি পারেন না সেটা হচ্ছে অন্যের সম্পর্কে ডাটা আপনি কিন্তু নিতে পারেন না। কারণ যেটা বললাম তার ডাটাগুলো কিন্তু প্রোটেক্ট করার রাইট আছে। ফলে আপনি আরেকজনের সম্পর্কে কোনো ধরেন ফর এক্সাম্পল আরেকজনের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না সেটা কিন্তু তার কনসেন্ট ছাড়া আপনি কিন্তু জানতে পারেন না। যেমন দেখবেন আপনি সেক্রেটারি এখন কিন্তু অনেক অ্যাপ্লিকেশনের সময় হোম অফিস কিন্তু অ্যাপ্লিকেন্টের কাছ থেকে তার কনসেন্ট নিয়ে নেয়। যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি হয়তো বলতে চাচ্ছেন যে আমার ইনকাম হচ্ছে অনেক কম,
কিন্তু তারা যে আপনার কাছে কনসেন্ট ফর্ম নিয়ে তারা ব্যাংকে চেক করে দেখতে পারে যে আপনার ইনকামটা কত। তো এটাও কিন্তু স্বাভাবিক অর্থে তারা কিন্তু এটা নিতে পারতো না আপনার কনসেন্ট ছাড়া। এটা হলো আপনার প্রথম। এবং আপনার একটা কি ছিল সেকেন্ড পয়েন্টটা? না, এটাই রাজা ভাই, যে বিষয়টা হচ্ছে যে আপনি একটা ভালো পয়েন্ট ধরেছেন যে আমরা আসলে অনেক সময় এই ডাটা প্রোটেকশন বা ইনফরমেশন শেয়ার নিয়ে অনেক কনফিউশনে থাকি। আপনি অত সুন্দরভাবে বলেছেন যে আসলে আমাদের পার্সোনাল আমার কতটুকু রাইট আছে, আমরা অনেকভাবে থ্রেট দেই। আচ্ছা, আরেকটা পয়েন্ট যিনি বলেছেন যে উনি যেটা থ্রেট পেয়েছেন, এখন থ্রেটের ক্ষেত্রে উনি যদি এখানে থ্রেট পেয়ে থাকেন, আমি ওনাকে বলবো পুলিশের কাছে গিয়ে এ ব্যাপারে একটা ডায়েরি করা, রেজিস্ট্রি করা। আর যেহেতু এখানে দেখতে হবে যে এখানে যিনি ওনার বিরুদ্ধে এই থ্রেটটা দিলেন উনি যদি দেশের বাইরে থাকেন, দেশের বাইরে থাকলে তো তাকে অবশ্যই তো আইন নেওয়া যাচ্ছে না। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে দেখতে হবে যে অফেন্সটা কমিটেড হচ্ছে কোথায়। অফেন্স যদি এদেশে কমিট হয় তাহলে তো অবশ্যই বলা যেতে পারে এদেশে একটা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। তাহলে ওই ব্যক্তি যিনি ওনাকে থ্রেট দিলেন তিনি যদি কখনো এই দেশে আসেন তাহলে কিন্তু উনি গ্রেপ্তার হতে পারেন এবং উনি কিন্তু শাস্তিযোগ্য একটা অপরাধের জন্য উনি কিন্তু বিচারের সম্মুখীন হবেন। রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের আজকের এই যে আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, অ্যাসাইলাম, ইমিগ্রেশন, ফ্যামিলি, এবং লাস্টে যেটা আপনারা দেখছেন যে আমরা লিটিগেশন, কিছুটা ক্রিমিনাল ম্যাটার নিয়েও কথা বলেছি। আমরা যেটা বিশ্বাস করি যে এনটিভির নিয়মিত যে আয়োজন সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার, এই অনুষ্ঠান থেকে আপনারা আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, পরামর্শ দিচ্ছি। আমরা আশা করছি এই আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন, এবং আপনারা যদি আমাদের আলোচনা থেকে কোনোভাবে উপকৃত হন আমরা অত্যন্ত কৃতজ্ঞ হব। এবং আমরা আসলেই হ্যাপি যে আমরা দেখছি আমাদের অনেক দর্শক আমাদের যে কমেন্ট করছেন যে আমাদের এই প্রোগ্রাম তাদের ভালো লেগেছে এবং আমাদের আলোচনা থেকে তারা উপকৃত হচ্ছেন। সো এইটাই হচ্ছে আমাদের সার্থকতা। আমরা এই সার্থকতাটা ক্যারি করতে চাই, এবং এই সার্থকতা আয়োজনের জন্য আমরা এনটিভি ফ্যামিলিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে রেজা ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আমরা আবারও দেখাবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।